এইচএসসি হিসাব বিজ্ঞানের ধারাবাহিক এমসিকিউ ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম। এই ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম এমসিকিউটি হচ্ছে মজুদ পণ্য ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো মজুদ ব্যয় হ্রাস করা, অধিক পরিমাণ কাঁচামাল ক্রয়, মজুদ পণ্যের ঘাটতি যেন না পড়ে সেদিকে লক্ষ্য রাখা। মজুদ ব্যয় হ্রাস করা, মজুদ পণ্যের ঘাটতি যেন না পড়ে সেদিকে লক্ষ্য রাখা। 1 এবং 3। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মজুদ পণ্যকে কয় ভাগে বিভক্ত করা হয়? 3 ভাগে। আমরা একটু দেখব বিষয়গুলো। কাঁচামালের মজুদ, চলতি কার্যের বা আধা প্রস্তুত পণ্যের মজুদ, তৈরি বা প্রস্তুত পণ্যের মজুদ। চলতি কার্য বা আধা প্রস্তুত পণ্য, তৈরি পণ্য বা প্রস্তুত পণ্য। তাহলে কাঁচামালের মজুদ, তো চলতি কার্য বা আধা প্রস্তুত পণ্যের মজুদ, তৈরি পণ্য বা প্রস্তুত পণ্যের মজুদ। প্রারম্ভিক মজুদ পণ্যের মূল্য অপেক্ষা সমাপনী মজুদ পণ্যের মূল্য বেশি হলে প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে ব্যয়, সমাপনী মজুদ সম্পদ। প্রাইমারিভাবে আমরা যদি হিসাব করি সম্পদ যদি বেশি হয় তার মানে মুনাফা বাড়বে, মুনাফা বাড়লেই তো সম্পদ বেশি হয়, তাহলে এটার উত্তর হচ্ছে মুনাফা বৃদ্ধি পায়। আমরা এই বিষয়টাকে প্র্যাকটিক্যালি দেখব। এখানে বিক্রয় দেওয়া আছে 2 লক্ষ, প্রারম্ভিক মজুদ 25, ক্রয় 1,50,000, ক্রয় ফেরত 5,000, মজুরি 10,000, সমাপনী মজুদ পণ্য 20,000। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় দাঁড়াচ্ছে 1,60,000। 2 লক্ষ থেকে 1,60,000 টাকা বাদ দিলে মুনাফা হচ্ছে কত? 40,000 টাকা। এখন এখানে সমাপনী মজুদ আগে ছিল কত? 20,000। এখন সমাপনী মজুদ দ্বিতীয় ধাপে দেখাচ্ছি আমি কত? 40,000। তাহলে সমাপনী মজুদ বাড়া মানে বিক্রিত পণ্যের ব্যয় কমে যাওয়া। তাহলে আগে ছিল এখানে 1,60,000, এখন বিক্রিত পণ্যের ব্যয় সমাপনী মজুদ যেহেতু 20,000 টাকা বেড়ে গেছে, আগে সমাপনী মজুদ ছিল 20,000 টাকা, তাহলে এখন বিক্রিত পণ্যের ব্যয় 20,000 টাকা কমে যাচ্ছে। 1,40,000 কোন জায়গা থেকে বাদ যাবে? 2 লক্ষ থেকে বাদ যাবে। তাহলে মোট লাভের পরিমাণ হচ্ছে এখন কত? 60,000। আগে মোট লাভের পরিমাণ কত ছিল? 40,000। তাহলে দেখো সমাপনী মজুদ পণ্য বাড়ার সাথে সাথে কি বেড়ে যাচ্ছে? মোট মুনাফা বেড়ে যাচ্ছে। তাহলে সমাপনী মজুদ পণ্য যদি মূল্য বেশি হয় তাহলে কি হবে? মুনাফা বাড়বে। আর যদি প্রারম্ভিক মজুদ পণ্যের মূল্য যদি অপেক্ষাকৃত বেশি হয়ে যায় তখন মোট মুনাফা কমে যাবে। এই ধরনের প্রশ্ন একটা লাস্টে আসবে। মজুদ পণ্য মূল্যায়নের বিজ্ঞানসম্মত পদ্ধতি হচ্ছে কালান্তিক পদ্ধতি, ফিফু পদ্ধতি, ভারযুক্ত গড় পদ্ধতি। তাহলে এখানে ফিফু এবং ভারযুক্ত গড় পদ্ধতি এই দুইটাই। আমরা এই প্রশ্নটার একটু ব্যাখ্যা দেখে নিব। মজুদ পণ্য মূল্যায়ন যদি বলে, মজুদ পণ্য মূল্যায়ন বললে গাণিতিক আমরা যে ম্যাথগুলো করি খাতায়, অর্থাৎ এইচএসসিতে আমরা অষ্টম অধ্যায়ে অনেক ধরনের মজুদ পণ্য মূল্যায়ন পদ্ধতি রয়েছে, প্রায় 10 রকমের মূল্যায়ন পদ্ধতি রয়েছে, কিন্তু বেশিরভাগ বোর্ড পরীক্ষায় আমাদের এই 3টা প্রশ্ন দিয়ে দেয়। 3 ধরনের প্রশ্ন থেকেই প্রশ্ন হয়ে থাকে, তো এই জন্য এখানে 3টা উপস্থাপন করলাম। তাহলে মূল্যায়ন পদ্ধতি বললে আমরা ফিফু, লিফু, ভারযুক্ত গড়। আর হিসাব রক্ষণ পদ্ধতি বললে আমাদের 2টা, একটা হচ্ছে কালীন বা কালান্তিক, আর একটা হচ্ছে নিত্য বা অবিরত পদ্ধতি। নিত্য বা অবিরত মানে হচ্ছে হিসাব সংগঠিত হওয়ার সাথে সাথে লিপিবদ্ধ করা, আর কালান্তিক মানে একটি নির্দিষ্ট হিসাবকালের শেষে হিসাবগুলো চূড়ান্তভাবে লিপিবদ্ধ করা। তাহলে হিসাব রক্ষণ বললে আমরা কিন্তু এটা মিক্স করে ফেলি। হিসাব রক্ষণ বললে এই 2 প্রকার, মূল্যায়ন বললে প্রধানত 3 প্রকার, কিন্তু আমাদের পাঠ্যবইতে প্রায় 10 প্রকারের মূল্যায়ন পদ্ধতি রয়েছে। তাহলে মজুদ পণ্য মূল্যায়নের বিজ্ঞানসম্মত পদ্ধতি, মূল্যায়ন যেহেতু বলছে এখানে অপশনে কি কি আছে? ফিফু এবং ভারযুক্ত গড়, এই 2টাই উত্তর। কালান্তিক মজুদ ব্যবস্থায় কখন সমাপনী মজুদের মূল্য জানা যায়? এটা হিসাবকাল শেষে জানা যাবে, হিসাবকাল শেষে। বিক্রিত পণ্যের ব্যয় প্রতিবার বিক্রয়ের সাথে হিসাবভুক্ত হয় অবিরত বা নিত্য পদ্ধতিতে, অবিরত বা নিত্য মজুদ পদ্ধতিতে, অবিরত বা কি নিত্য মজুদ পদ্ধতিতে। অর্থাৎ বিক্রয় বা ক্রয় করার সাথে সাথে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা হিসাব করে ফেলব। প্রতিবারই লেনদেন সংগঠিত হওয়ার পরে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কী করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য যে পরিমাণ মাল সর্বদাই মজুদ রাখা হয় তাকে সর্বনিম্ন সীমা বা সর্বনিম্ন মজুদ। অর্থাৎ যে পরিমাণ মজুদ
আমার কারবারে গুদামে সর্বনিম্নভাবে থাকবে, অর্থাৎ আমি বিক্রয় করতে করতে একদম সবগুলো বিক্রয় করে ফেলছি, কিন্তু কিছু পণ্য আমার কারবারে সবসময় মজুদ থাকবে। ধরো আমার কারবারে সবসময় 100 একক মজুদ থাকে পণ্য, আমি এখন 5000 একক কিনে আনছি, বিক্রয় করতে করতে আমার 50 একক হয়ে গেছে, আমাকে কিন্তু আবার 50 একক দ্রুত এনে কারবারে গুদামে রাখতে হবে, কারণ আমার সর্বনিম্ন মজুদের সীমা হচ্ছে কি সবসময় 100 থাকবে, সবসময় কত থাকবে 100 একক থাকবে। তাহলে উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য যে পরিমাণ মাল সর্বদাই মজুদ রাখা হয় তাকে কি বলে? সর্বনিম্ন সীমা বা সর্বনিম্ন মজুদ। কাঁচামাল ক্রয়ের ধাপ হলো বার্ষিক চাহিদা নির্ধারণ, ক্রয় অধিযাচন পত্র প্রস্তুতকরণ, ক্রয় ফরমাইশ প্রদান। এখানে তিনটাই হচ্ছে কি উত্তর। তাহলে বার্ষিক চাহিদা নির্ধারণ, কি পরিমাণ আমার বিক্রয় হবে বা উৎপাদনের জন্য কি পরিমাণ কাঁচামাল দরকার, এটা আমি নির্ধারণ করব। ক্রয় অধিযাচন, অর্থাৎ এই ক্রয় অধিযাচনটা হচ্ছে প্রতিষ্ঠান কর্তৃক প্রতিষ্ঠানের ক্রয় বিভাগে একটা লিখিত পত্র দিবে যে কি, অর্থাৎ ম্যানেজার ক্রয় বিভাগকে জানাবে যে লিখার মাধ্যমে একটা পত্রের মাধ্যমে আমাদের এই পণ্য দরকার, এতগুলো পণ্য দরকার, আপনারা এই পণ্যগুলোর জন্য কি করেন? ফরমাইশ প্রদান করেন। তাহলে ম্যানেজার নিজের কোম্পানিকে প্রদান করবে কোন বিভাগে? কোম্পানির ক্রয় বিভাগে। সেটা হচ্ছে ক্রয় অধিযাচন পত্র, যেটা ম্যানেজার প্রস্তুত করে কাকে দিবে? ক্রয় বিভাগে দিবে। আর ক্রয় ফরমাইশটা হচ্ছে কোম্পানি কর্তৃক বা ক্রয় বিভাগ কর্তৃক বাইরের কোনো কোম্পানিকে, অর্থাৎ যার কাছ থেকে আমরা পণ্য কিনবো, আমাদের কোম্পানি যার কাছ থেকে পণ্য কিনবে তাকে প্রদান করা হবে। তাহলে কাঁচামাল ক্রয়ের ধাপ এই তিনটাই কি করতে হয়? অনুসরণ করতে হয়। আমার কতটুকু পণ্য লাগবে এবং ম্যানেজার সিদ্ধান্ত নেবে যে কীভাবে পণ্যগুলো কিনবে বা কতগুলো পণ্য কিনবে। আর ক্রয় বিভাগ বাইরের কোনো কোম্পানিকে কি দিবে? ফরমাইশ বা চিঠির মাধ্যমে জানাবে যে আমাদের এই পণ্যগুলো দরকার, আপনারা এই পণ্যগুলো আমাদেরকে দেন, আমরা আপনাদেরকে দাম পরিশোধ করব। প্রারম্ভিক মজুত পণ্যের মূল্য বেশি দেখানো হলে, প্রারম্ভিক মজুত পণ্যের মূল্য যদি বেশি দেখানো হয় তাহলে নিট মুনাফা কি হয়ে যাবে? কম হবে। নিট মুনাফা কম হবে এবং বিক্রিত পণ্যের ব্যয়টা কি দেখাবে? বেশি দেখাবে। বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখানো মানে ব্যয় বেশি হলে মুনাফা কমে যায়। তাহলে এটা সমাপনী মজুদের ক্ষেত্রে আমি দেখাইছি, সম্পদ বেশি হলে মুনাফা বাড়ে আর ব্যয় বেশি হলে মুনাফা কমে যাবে, কারণ প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে এক ধরনের কি ব্যয়। এখানে দেখাইছি, মনে করো এইভাবে আছে, এখানে 40,000, এখন আমি প্রারম্ভিক মজুত এখানে 25, তো এখন প্রারম্ভিক মজুতটা বাড়াচ্ছি 50 করছি, তাহলে দেখো মুনাফা কত হয়ে গেছে? মুনাফা 15,000 টাকা। এখানে শূন্য একটা একটু বেশি চলে আসছে, 2 লক্ষ থেকে 1,85,000 গেলে এটা নিট ক্যালকুলেশন করার পর 1,85,000, 15,000 টাকা মুনাফা। তাহলে প্রারম্ভিক মজুত বাড়লে ব্যয় বাড়লে কী বাড়ে? মুনাফা কমে, বিক্রিত পণ্যের ব্যয়টাও তখন বেশি হয়ে যাবে। এখন এখানে বিক্রিত পণ্যের ব্যয় 1,60,000, তখন মুনাফা, এখানে প্রারম্ভিক মজুত 25 ছিল, এখন মুনাফা 40, মুনাফা কত? 40,000 টাকা। মুনাফা 40,000 টাকা। যখন এখানে প্রারম্ভিক মজুত বেড়ে 50,000 টাকা হয়ে গেছে, বিক্রিত পণ্যের ব্যয়টা 1,60,000 থেকে 1,85,000 চলে গেছে, মুনাফাটাও কমে গেছে, 15,000 হয়ে গেছে। তাহলে 1 আর 2। 1/15 নিট 45 দ্বারা বোঝানো হয় 15 দিনের মধ্যে পাওনা সুদ করলে 1% বাট্টা পাওয়া যাবে, এটা সত্য। 45 দিনের মধ্যে পাওনা সুদ দিলে 1% বাট্টা পাবে না। 45 দিনের মধ্যে কোনো বাট্টা দেওয়া হবে না। 45 দিনের মধ্যে অবশ্যই প্রদান করতে হবে যে তোমাদের বাট্টা সুযোগ হচ্ছে 1/15, 15 দিনের মধ্যে দিলে 1% বাট্টা পাবা, কিন্তু 45 দিনের মধ্যে অবশ্যই দিতে হবে, এক্ষেত্রে কোনো বাট্টা পাবা না। তাহলে 1 আর 3, 1 আর 3 হচ্ছে অপশন উত্তর আমাদের। এবার 11 এবং 12 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, আমরা প্রশ্নগুলো একটু দেখি। জয় ট্রেডার্সে প্রাপ্ত বাট্টার পরিমাণ কত? তাহলে দেখি। 2/10 নিট 30, 50,000 টাকার পণ্যকে ক্রয় করছে জয় ট্রেডার্স, যে কোনো একটা কোম্পানির কাছ থেকে ক্রয় করছে। ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো 5,000, আন্তঃপরিবহন এত, 28 তারিখ, 1 তারিখে দেনা সুদ করে। এখানে বলছে 10 দিনের মধ্যে সুদ করতে হবে, তাহলে 10 জানুয়ারির মধ্যে সুদ করতে হইতো। এখন 28 তারিখ পরিশোধ করছে, তাহলে কোনো বাট্টা পাবে না। তাহলে জয় ট্রেডার্স কোনো বাট্টা পাবে না, বাট্টার পরিমাণ 0। বাট্টার পরিমাণ কি? 0। কালান্তিক মজুদ পদ্ধতিতে ক্রয় হিসাবের পরিমাণ কত? কালান্তিক মজুদে যেটা নিট ক্রয়, যেটা প্রকৃত ক্রয়, সেটাকে আমরা কি হিসাবে লিপিবদ্ধ করব। এখানে ফেরতটা বাদ যাবে না, আমরা যেটা প্রকৃত ক্রয় অর্থাৎ প্রারম্ভিক যে ক্রয়টা সেটাকে আমরা হিসাবে দেখাবো, নিট ক্রয়কে দেখাবো না। নিট ক্রয়কে দেখাবো নিত্য পদ্ধতিতে। তাহলে এখানে উত্তর হবে কত? 50,000 টাকা। বিন কার্ড হতে জানা যায়, বিন কার্ড অর্থাৎ
বিনে বা আমরা যে সুপার শপগুলোতে যাই, এখানে একটা সেলফ থাকে, থাক থাকে, ওইখানে কি কি উল্লেখ থাকে। বাংলাদেশের সুপার শপগুলোতে দাম সহ উল্লেখ থাকে, কিন্তু আধুনিক হিসাব ব্যবস্থায় বা আধুনিক ব্যবসা প্রতিষ্ঠানে বিন কার্ডে কি দাম উল্লেখ থাকবে না। বিন কার্ডে মজুদ পণ্যের মূল্য থাকবে না, মজুদ পণ্যের পরিমাণ থাকবে। কি থাকবে? মজুদ পণ্যের পরিমাণ থাকবে। মূল্য থাকবে যে মাল খতিয়ানে, মূল্য থাকবে কোথায়? মাল খতিয়ানে মজুদ পণ্যের পরিমাণ থাকবে বিন কার্ডে। বিন কার্ডের বৈশিষ্ট্য হচ্ছে কাঁচামালের ক্রয় ইস্যু লিপিবদ্ধ করা, মজুদ মালের হিসাব রক্ষণ, বিক্রয় মূল্য লিপিবদ্ধকরণ। কাঁচামালের ক্রয় ইস্যু লিপিবদ্ধকরণ, মজুদ মালের হিসাব রক্ষণ, কাঁচামালের ক্রয় ইস্যু লিপিবদ্ধকরণ। কয় তারিখ ক্রয় করছে, কয় তারিখ ইস্যু করছে, এটা কার্ডে লেখা থাকবে, বিন কার্ডের একটা চার্টে। আর মজুদ মাল কি পরিমাণ আছে এটা রাখবো, কিন্তু দামটা লেখা থাকবে না। তাহলে 1 আর 2 বিক্রয় মূল্য লিপিবদ্ধ থাকবে না। বিন কার্ড সংরক্ষণ করে কে? বিন কার্ড হচ্ছে কি? বিন কার্ড হচ্ছে গুদাম রক্ষক। বিন কার্ড সংরক্ষণ করে কে? গুদাম রক্ষক। মাল খতিয়ান হতে জানা যায় প্রাপ্ত মালের পরিমাণ, দর ও মূল্য, উদ্ধৃত মালের পরিমাণ, দর ও মূল্য, ইস্যুকৃত মালের, তিনটাই জানা যায়। তিনটাই জানা যায়। মাল খতিয়ান ডান পাশে থাকে। দেখো মাল খতিয়ানের দুইটা পার্শ্ব, এটা বাম, এটা কি ডান। দেখো কোন জায়গা থেকে এটা বুট কোয়েশ্চেন, কোন জায়গা থেকে প্রশ্ন দিয়ে দেয়। আমি এখানে লিখে দিছি বাম পাশে মালের বিবরণ, কোড নাম্বার, বিন নাম্বার থাকে। কি কি থাকে? মালের বিবরণ, কোড নাম্বার, ভিন নাম্বার। ডান পাশে মালের সর্বোচ্চ সীমা, সর্বনিম্ন সীমা, ফোনো ফরমেশ, এই তিনটাই থাকে ডান পাশে। তাহলে ডান পাশে তিনটাই আছে, ঠিক আছে? তিনটাই অপশনে দেওয়া আছে। 18 নম্বর এবং 19 নম্বর প্রশ্নের উত্তর দেয় একটা উদ্দীপক দেওয়া আছে। আমরা প্রশ্নটা একটু দেখি। ফিফু পদ্ধতিতে মাস শেষে মজুদের মূল্য কত? মাস শেষে মজুদের মূল্য কত? ফিফু মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগেরগুলো আগে বিক্রি করতে হবে। তাহলে আমার এখানে 2500 × 15 আছে একটাতে। আবার ক্রয় করছি, এটা উদ্ধৃত্ত, ক্রয় করছি কত? এটা হচ্ছে উদ্ধৃত্ত, ক্রয় করছি কত? 1500 × 18। এখন আমাকে বিক্রি করতে হচ্ছে কত? 2700 একক। কত একক? 2700 একক। এখন 2700 একক যে আমি বিক্রি করব, এটা ফিফু, অর্থাৎ 2700 একক আমার টোটাল বিক্রয় করা দরকার। 2700, তাহলে ফিফু মানে এটা আগে ঢুকছে, এটা পরে, মানে যেটা বিক্রি করতেছে এর ইমিডিয়েট দুইটা পণ্য আছে আমার, একটা 2500 ব্যালেন্স, 1500 হচ্ছে নতুন করে ক্রয় করছি। ফিফু মানে আগেরগুলো আগে বিক্রি করতে হবে। তাহলে 2500 আমি আগে বিক্রি করে দেবো 15 টাকা। এই 1500 থেকে আমি 200 নিব। এগুলার দাম কত? এগুলার দাম হচ্ছে কত? 18। তাহলে এই যে 2500 এটা বেচা শেষ, 1500 থেকে আমি 200 বিক্রি করছি, আর আছে কত? 1300। 1300 এগুলোর দাম কত? 18 টাকা করে। এটা এখনও বিক্রি করতে হয়নি 1000 একক। 1000 × 17, 1000 গুণ কত? 17। তাহলে এই দুইটাই আমার সমাপনীতে আছে। 1300 18 টাকা করে, 1300 পণ্য কত টাকা করে? 18 টাকা করে। 1300 পণ্য 18 টাকা করে, তাহলে 23400। আর এখানে 17000, কারণ 17 গুণ 1000, 17000। তাহলে যোগ 17000, 40400। 40400 হচ্ছে কি আমার সমাপনী মজুদের মূল্য। ঠিক এটা তোমরা একটু অধিকতর বোঝার জন্য তোমরা লিফু পদ্ধতিতে সমাপনী মজুদের মূল্য কত এটা একটু করে দেখবে বাসায়। লিফু পদ্ধতিতে ডিসেম্বর মাসের মুনাফা কত? ডিসেম্বর মাসের মুনাফা বলছে আমাকে। লিফু পদ্ধতিতে ডিসেম্বর মাসের মুনাফা দেখি আমরা এখানে একটু উদ্দীপকটাতে একটু যাই। উদ্দীপকটাতে একটু যাই। লিফু এর আগে করছে আমরা কি ফিফু, এখন বলছে কি লিফুতে করতে। লিফুতে তবে সমাপনী মজুদের মূল্য বের করতে বলে না, আমাকে বলছে কি লিফুতে মুনাফা কত। তাহলে মুনাফা হিসাব করবো এখানে বিক্রয়ের ক্ষেত্রে আমি, ঠিক আছে? তাহলে আমাকে বলছে লিফু, লিফু লিফুতে হইলে আমি এটা বিক্রি করতেছি না 2700, এর ইমিডিয়েট আগে আছে দুইটা, একটা 1500, একটা কি 2500। তাহলে লিফুতে আগে পরেরটা বিক্রি করতে হবে, লাস্ট ইন ফার্স্ট আউট, 1500টা আগে বিক্রি করতে হবে। এটার কত? আমি টোটাল বিক্রি করব কত লিফুতে? 2700। তো 1500 গুণ 18, 1500 গুণ 18, 1500 গুণ 18, তাহলে এটা 27000 টাকা, 27000 টাকা। তাহলে 2700 থেকে 2700 পণ্য বিক্রি করবে, এখান থেকে 1500 বিক্রি করে ফেলছি। তাহলে আমার আর কত বিক্রি করতে হবে 2700 পূর্ণ হওয়ার জন্য? এই 2500 থেকে 1200 নিতে হবে আমার। 1200 দাম হচ্ছে 15। তাহলে
1200 গুণ 15, 18,000। তাহলে 45,000। তাহলে এই যে 2700 পণ্য 21 টাকা করে বিক্রি করছি, এগুলোর বিক্রিত পণ্যের ব্যয় ছিল যে কত? 1518 টাকা করে বিক্রি করছি। 2700 পূর্ণ হওয়ার জন্য আরও 1200 এটা উপরের প্যাকেট থেকে নিলাম, সেটা 18,000 বিক্রি, টোটাল 45,000। কিন্তু এগুলোর প্রকৃত বিক্রয় মূল্য কত ছিল? 2700 গুণ 2700 গুণ কত? গুণ 21 টাকা। 2700 গুণ কত? 21 টাকা। তাহলে এটার দাম আসে কত? 2700 গুণ 2100 টাকার দাম আসে কত? এটা হচ্ছে 45,000। এই দুইটার কি মূল্য? বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় মূল্য হচ্ছে 56,700। 56,700। তো এখান থেকে 45,000 বাদ দিয়ে দাও, 11,700 টাকা। তাহলে 11,700 টাকা হচ্ছে কি আমাদের উত্তর। এই 11,700 অর্থাৎ যে তারিখে বিক্রয় করছি আমি 2700 বিক্রয় করছিলাম, 2700 একক, এগুলোর দাম 21 টাকা। তাহলে দাম আসে যে কত? 56,700। আর এই 2700গুলো আমার বিক্রিত পণ্যের ব্যয় ছিল যে লিফি পদ্ধতিতে প্রথমে 1500 বিক্রি করছি, এরপরে 1200। তাহলে 1500গুলো বিক্রি করছি কত দিয়ে? 1500 বিক্রি করছি 18 দিয়ে, 18 করে বিক্রিত পণ্যের ব্যয় 18, আর এটা হচ্ছে কি 15। তাহলে এই দুইটা যোগ করলে টোটাল এখানে আসে 45,000। তাহলে 56,700 থেকে 45,000 বাদ দিলে 11,700 টাকা হচ্ছে উত্তর। এটা হচ্ছে মুনাফা। কারণ বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়? মুনাফা পাওয়া যায়। লিপি পদ্ধতির অসুবিধা হলো উঠতি বাজারের সাথে অসঙ্গতিপূর্ণ, অধিক মুনাফা প্রদর্শিত হয়। মুনাফা বেশি হলে কি আয়করও সরকারকে বেশি দিতে হয়। তিনটাই হচ্ছে উত্তর। তোমরা লিফু ফিফু পদ্ধতি, বারযুক্ত গড় পদ্ধতির সুবিধা অসুবিধাগুলো মূল বই থেকে একটু দেখে নেবে এক নজর, তোমাদের মূল বইটাতে আছে। মজুদ নিয়ন্ত্রণের পদ্ধতি হচ্ছে মিতব্যয়ী ফরমাইশ পরিমাণ। মিতব্যয়ী ফরমাইশ পরিমাণ। এখানে মিতব্যয়ী ফরমাইশ হচ্ছে কি? যে পরিমাণ ফরমাইশ প্রদান করলে মোট ব্যয় সর্বনিম্ন হয়, সেটা হচ্ছে মিতব্যয়ী ফরমাইশ। কারণ কোম্পানি চাইবে যে পণ্য কিনে আনার জন্য সবচেয়ে কম খরচ করে বেশি দামে বিক্রি করার জন্য, যাতে প্রফিট বেশি হয়। বিক্রয়, এটা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এটা একটা সহজ একটা সূত্র দিয়ে আমি করাচ্ছি। দেখো, বিক্রিত পণ্যের ব্যয় একটা শিখব। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ। দেখো, একটা সুন্দর সূত্র দিচ্ছি। বিবাহিত সমান বিবাহযোগ্য মাইনাস অবিবাহিত। অবিবাহিত। তাহলে দেখো, বাসায় এসএসসি পাস মেয়ে আছে 5টা, মানে বিয়ে দেওয়ার উপযুক্ত। বিয়ে হয়নি 2 জনের, তাহলে বিবাহ হয়েছে কয়জনের? 3 জনের। ঠিক এখানেও বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আজকে কত? 45। অর্থাৎ বিক্রয়ের জন্য আমার রেডি আছে 45। তাহলে এখান থেকে বিক্রিত পণ্যের, অর্থাৎ বিক্রয় করে ফেলছি 23,500। সমাপনী দেওয়া নেই, আমাকে বলছে সমাপনী মজুদ নির্ণয় করতে। আমি কিন্তু এই একটা সূত্রকে নির্ধারণ করে সমাপনী মজুদ নির্ণয় করতে পারবো, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয় করতে পারবো, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে পারবো। কিন্তু আমি শিখবো যে এটা, আমি সমাপনী মজুদের জন্য আলাদা সূত্র শিখবো না, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের জন্য সূত্র শিখবো না। আমি বিক্রিত পণ্যের ব্যয়টাই শিখবো, বিক্রয়যোগ্যের জন্য শিখবো না। এখান থেকে আমি ইচ্ছা মতো বের করতে পারবো। তাহলে বিবাহিত সমান বিবাহযোগ্য মাইনাস অবিবাহিত, এভাবে মনে রাখবা। তাহলে এটা আমরা সমাপনী মজুদটা আমরা টেকনিক সহকারে বের করি। সমাপনী মজুদ এই পাশে আসলে প্লাস হয়ে যাবে না সমানের? সমাপনী মজুদ আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে এটা সেম জায়গায় আছে 45 বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় যখন ওই পাশ থেকে আসবে, এই পাশে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে 23,500 টাকা। তাহলে 45,000 থেকে 23,500 গেলে যেটা থাকে সেটাই। 45,000 থেকে 23,500 গেলে 21,500 টাকা। 21,500 টাকা। এখন দেখো, আমার কি দেওয়া নাই আজকে, এটা মনে করো এটা আমরা নির্ণয় করলাম। আজকে মনে করো এটা দেওয়া নাই, 45,000 দেওয়া নাই। 45,000 দেওয়া নাই, তাহলে কি দেওয়া আছে? বিক্রিত পণ্যের ব্যয়ও দেওয়া আছে, সমাপনী মজুদ 21,500 টাকাও দেওয়া আছে। তাইলে দেখো না, এখন নির্ণয় করতে হবে যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তাহলে আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টা নির্ণয় করি। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় যদি এই পাশে নিয়ে আসি, এটা মাইনাস হয়ে যাবে না? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সমান
আমি সংক্ষেপে লিখতেছি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তাহলে এটা মাইনাসে আগের থেকে আছে 21,500, এটা প্লাস এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে না, মাইনাস 23,500। তাহলে মাইনাসে মাইনাসে কাটাকাটি, মাইনাস যদি কমন নিয়ে নিই 21,500 প্লাস 23,500, এটা এখানেও মাইনাস বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, মাইনাসে মাইনাসে কাটা। তাহলে এই দুটা যোগ করলে ঠিক কী পাবো আমরা? 45,000 টাকা পাবো। 21,500 23,500 যোগ করলে 45,000 টাকা পাবো। তাহলে এগুলো শুদ্ধি পরীক্ষা, একটা সূত্র শিখলে ইচ্ছা মতো তুমি যেটা ইচ্ছা সেটা নির্ণয় করতে পারবা। কিন্তু আজকে আমাদের উত্তর লাগতেছে কত? সমাপনী মজুরটাই 21,500। আমি তবে দুই একটা নির্ণয় করে দেখালাম তোমরা বুঝতে পারার মতো। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, আবিদ কোম্পানির মজুদের সমাপনী মজুদের মূল্য কত? দেখো, আবিদ কোম্পানি আগে আসলে আগে মানে ফিফু, আগে আসলে আগে ছাড়া পদ্ধতিতে করে ফিফু। তাহলে এখানে এইটা কত হয়? 3 টাকা করে, এটা 4 টাকা করে, বিক্রয় করছে 7,000। ফিফু মানে আমি 7,000 বিক্রয় করবো যে কোন মেথডে? আগের প্যাকেট থেকে আমাকে বিক্রয় করতে হবে। আগে এই 2,000 বিক্রয় করবো যে 3 টাকা করে। তাহলে 7,000 পূর্ণ হওয়ার জন্য এই প্যাকেট বেচা শেষ, এই প্যাকেট থেকে আরও 5,000 নিতে হবে না? এই 5,000 4,000। তাহলে আমার আর অবশিষ্ট আছে যে এখান থেকে 5,000 গেলে 5,000 যদি মাইনাস হয়ে যায় আর কত আছে? 8 থেকে 5 গেলে 3,000, এগুলা 4 টাকা করে আছে। তাহলে 3 4 12,000। আর যদি বলো যে ইস্যুকৃত বা বিক্রিত পণ্যের ব্যয় কত, তখন 3 দুগুণে 6, 4 5 20, তাহলে 26,000 টাকা উত্তর হইতো। কিন্তু আজকে আমাকে সমাপনীটা নির্ণয় করতে বলছে। ঠিক ফিফুতে দেওয়া আছে, তো লিফু করে অঙ্কটা করে দেখবা। 12,000, 3 4 12,000, 12,000 টাকা উত্তর। যদি আবিদ কোম্পানি ভারযুক্ত গড় পদ্ধতি ব্যবহার করতে চাই, আবিদ কোম্পানি ভারযুক্ত গড় পদ্ধতি ব্যবহার করতে চাইলে তাহলে কি হবে? সমাপনী মজুদের মূল্য 600 কমবে, ভারযুক্ত গড় একক ব্যয় হবে 3.5 টাকা, সামঞ্জস্যতার নীতি অগ্রাহ্য করা হবে। ভারযুক্ত গড় পদ্ধতিতে একক প্রতি ব্যয় 3.1, এটা হবে না, সমাপনী মজুদের মূল্য 600 টাকা কমে যাবে। কারণ এখন তো আমরা ইচ্ছা মতো, এই দেখো ইচ্ছা মতো দামে এখন যেটা ধরা আছে এটা আমরা বিক্রয় করতেছি। ভারযুক্ত গড় হলে এই দুইটা মিক্স করে একটা দাম বের করতে হবে। দামটা একটু দেখি। এখানে 3 দুগুণে 6, 6,000, এখানে 4 8 32,000, তাহলে টোটাল 38,000। 38,000 দাম, একক হচ্ছে 10,000, একক হচ্ছে কত? 10,000। তাহলে ভাগ করলে 3.8, 3.8 করে পরে গড়ে। তাহলে দেখো না, এই যে 3.5 এটা হবে না, এটা পেলাম, এটা হবে না উত্তর, কারণ 3.8 পরে যে গড়ে। তারপর সমাপনী মজুদ যদি আমরা মূল্যায়ন করি ভারযুক্ত গড় পদ্ধতিতে, তাহলে 2,000 বিক্রি করতে হবে যে 3.8, অর্থাৎ 7,000 অথবা 7,000 একসাথে বিক্রি করে ফেলতে পারবো। এই 7,000 আমরা যে গড় দামটা পাইছি, কারণ ভারযুক্ত গড়ে যেহেতু সব দাম একই, উপরের দাম দুইটা এক গড় করে ফেলছি, 2,000 আর 8,000-এর গড় দাম 3.8 করে ফেলছি। এই 7,000 আলাদা করে বিক্রি করার দরকার নেই, একসাথে 7,000 বিক্রি করে দিতে পারবো। 7,000 গুণ 3.8, 7,000 গুণ 3.8, তাহলে কত আসে দেখি একটু। 7,000 গুণ 3.8, 7,000 গুণ 3.8 গুণ 3.8, তাহলে 26,600, 26,600। তাহলে দেখো আমার কাছে পণ্য ছিল যে 38,000 টাকার, কিন্তু আমি বিক্রি করছি 26,600, 38,000, তাহলে 11,000 কত? 11,400, 11,400 টাকা হচ্ছে আমার কি সমাপনী মজুদ। 11,000 কত? 400 টাকা। কারণ এই 10,000 থেকে 7,000 বিক্রি করলে আরও 3,000 আসে না? ওই 3,000-কে 3.8 দ্বারা গুণ করে দেখো না 11,400 আসবে। তাহলে এর আগে সমাপনী মজুদ ছিল যে স্বাভাবিক নিয়মে করলে ফিফু পদ্ধতিতে 12,000, এখন 11,400, তাহলে 600 টাকা কম হচ্ছে না? এলে এটা উত্তর। আর সামঞ্জস্যতার নীতি অগ্রাহ্য হবে, অর্থাৎ আমি পণ্যগুলা কিনছি যে এক দামে, দেখো না একটা 3 টাকা, একটা 4 টাকা, কিন্তু আবার বিক্রয় করার সময় আমি গড় করে বিক্রি করতেছি, তাহলে এখানে সামঞ্জস্যতা রক্ষা হচ্ছে না। অর্থাৎ সামঞ্জস্যতার নীতি হচ্ছে প্রতি বছর অবচয় এক নিয়মে ধরা, মজুত পণ্যের মূল্যায়ন এক নিয়মে ধরা, এক বছর এক রকম না করে। এখানে আমি দেখো এক উপাদান এক একভাবে করতেছি, এক একভাবে কিনছি, কিন্তু বিক্রয় করতেছি কিভাবে? আমি বিক্রিত পণ্যের ব্যয় ধরতেছি কি গড় করে, তাহলে সামঞ্জস্য রক্ষা হচ্ছে না। সামঞ্জস্য নীতির মূল কনসেপ্টটা হচ্ছে নির্দিষ্ট একটা সময়কাল পর্যন্ত এক নিয়মে অঙ্ক সমাধান করা বা হিসাব সংরক্ষণ করা।
মূল্য হ্রাসের ধারা অব্যাহত থাকলে কোন পদ্ধতি? ফিফু। মূল্য বেশি হ্রাস পেলে বা পচনশীল দ্রব্যের ক্ষেত্রে আগে যেগুলো কিনছে এগুলো আগে যদি বিক্রি করে দিতে পারি তাহলে প্রতিষ্ঠানের জন্য লাভ। কোন পদ্ধতিতে মজুদ মালের মোট মূল্যকে মোট পরিমাণ দ্বারা ভারযুক্ত গড় পদ্ধতি। নিত্য মজুদ ভারযুক্ত গড় পদ্ধতিতে প্রতিটি ক্রয়ের পর একক প্রতি মজুদের গড় মূল্য বের করা হয়। নিত্য মজুদ পদ্ধতিতে ভারযুক্ত গড়ের ম্যাথে নিয়মে প্রতিটি ক্রয়ের পর একক প্রতি গড় মজুদ বের করা হয়। এটা একটাই হচ্ছে উত্তর। প্রতিটি বিক্রয়ের পর করা হয় না, হিসাবকাল শেষে প্রতিটি মজুদের গড় মূল্য বের করা হয়। প্রতিটি ক্রয়ের পরে একক প্রতি গড় মজুদের মূল্য নির্ণয় করা হয়। নতুন ক্রয় করলে আমাকে কি ওই মজুদ পণ্যগুলোর আবার গড় মূল্য একক প্রতি মূল্য নির্ণয় করতে হবে। নিচের কোনটি নির্ণয় করার জন্য মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়? অবিকৃত পণ্যের ব্যয়, ক্রয়কৃত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। প্রকৃত কি পরিমাণ বিক্রয় করছি সেটা নির্ণয় করার জন্যই আমাকে কি মজুদ পণ্যের মূল্যায়ন করা, অর্থাৎ কি পরিমাণ আছে। মনে করো আমার 100 ছিল, এখানে 30টা, বছর শেষে প্রথমে ছিল 100টা, বছর শেষে আছে 30টা, তার মানে আমি 70টা কি করে ফেলছি? বিক্রয় করে ফেলছি। এখানে একটু উদ্দীপক দেওয়া আছে, সমাপনী মজুদ পণ্যের মূল্য কত। দেখো ফিফু পদ্ধতিতে তাহলে প্রথমে 15 টাকা ধরে 20 কেজি, 15 টাকা ধরে 20 কেজি, 15 টাকা ধরে 20 কেজি, 20 কেজি কয় টাকা দাম? এটা হচ্ছে দর 15 টাকা, প্রতি কেজি 16 টাকা ধরে 250 কেজি, তাহলে 250, 16। হ্যাঁ, এগুলো হচ্ছে ক্রয় করছি, যে ব্যালেন্স আর কি ক্রয় করছি আমি। তাহলে ইস্যু কত? 225। হ্যাঁ, ইস্যু কত? 225। বলছে ফিফু পদ্ধতিতে কাঁচামাল ইস্যু করা হয়। ফিফু পদ্ধতি মানে আগে এই 225-এর জন্য আগে 20টা বিক্রি করে ফেলবো, ঠিক আছে? আর এই 20টা বিক্রি করে ফেলছে, আরও 225 পূর্ণ হওয়ার জন্য 20টা যদি চলে যায়, 20 এখানে 15 করে, সরি 25 না 15 করে, এখানে আরও কত বিক্রি করতে হবে? 250 প্যাকেট থেকে কত নিতে হবে? 225 পূর্ণ হওয়ার জন্য এখানে 20টা আছে, তাহলে আরও 205টা বিক্রি করতে হবে। এগুলো 16 টাকা করে বিক্রি করতে হবে। তাহলে আমার টোটাল ছিল যে 270, এখান থেকে যদি 225 চলে যায়, আমাকে বলছে সমাপনী মজুদের পরিমাণ কত। তাহলে 270 থেকে যদি 225 চলে যায়, 270 থেকে যদি 225 চলে যায়, এখানে আরও কত থাকবে? 45টা থাকবে, 45। এই 45টার দাম কত? এগুলো গড় কত করে? 16 টাকা করে। দেখো 20 টাকা করে আগে থেকে ছিল, এগুলা 20 একক পণ্য ছিল, এগুলার দর 15 টাকা। আবার 250 একক পণ্য ক্রয় করছে, এগুলার দর 16 টাকা। আমি ইস্যু করছি 225 ফিফু পদ্ধতিতে, তাহলে আমাকে ফিফু মানে 5টা আগে 20 এককগুলো বিক্রি করতে হবে 15 টাকা করে। তাহলে 225 পূর্ণ হওয়ার জন্য আরও 205 দরকার, এটা নিচের প্যাকেট থেকে নেব, এগুলো 16 টাকা করে। তাহলে এখন 45টা যে অবিকৃত আছে, এগুলো কোন দরেরটা? এই 16 টাকা দরেরটা, এই 16 টাকা দরেরটা। তাহলে 45 গুণ 16, তাহলে এখানে যেহেতু দাম বলে নাই, 45 গুণ 16 যদি হইতো দামটা আমরা নির্ণয় করতাম। কিন্তু সমাপনী মজুদের মূল্য আজকে এখানে শুধু অপশনে কি এককটাই দেওয়া আছে, কত একক বা কত কেজি, তাহলে 45 কেজি। যদি টাকা বের করতে বলতো 45 × 16 হইতো ফিফু পদ্ধতিতে। লিফু হলে লিফুর নিয়মে করতে হবে। ফিফু পদ্ধতি ইস্যুকৃত কাঁচামালের মূল্য কত? আমরা কি পরিমাণ পণ্য ইস্যু করছি দেখো, এই যে দেখো এখানে 20 একক, এগুলো 15 টাকা করে বিক্রি করছিলাম। ফিফু পদ্ধতি আছে, শুধু ইস্যুকৃত মালের দাম বলছে। তাহলে 20 একক 15 টাকা করে 300 টাকা, আর 205 একক 16 টাকা করে, তাহলে 3280। তাহলে টোটাল 3580 টাকা ইস্যুকৃত মালের মূল্য। ইস্যুকৃত মালের মূল্য কত? 3580 টাকা। যদি সমাপনী মজুদ মালের মূল্য কত বলতো, তখন আমরা নির্ণয় করতাম 45 যেটা অবিকৃত আছে এটা গুণ 16, কারণ শেষের 16 দরের পণ্যগুলোই কি
অবিকৃত অবস্থায় আছে বা সমাপনী অবস্থায় আছে। তাহলে কিছু অন্যান্য তথ্য দেখো এখানে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এফওবি শিপিং পয়েন্ট, চালানে অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে চালানে যদি এফওবি শিপিং পয়েন্ট লেখা থাকে, এফওবি বলতে ফ্রি অন বোর্ড। অনেক সময় এমসিকিউতে বোর্ড পরীক্ষা এভাবে আসতে পারে, এফওবি কোনটির সাথে সম্পর্কিত? এটা হচ্ছে পণ্য পরিবহনের সাথে, বা এটা যদি দেয় যে আকাশপথ, জলপথ বা নৌপথ, কোন পথের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে সমুদ্র মানে জলপথের সাথে, জলপথের সাথে সম্পর্কিত, বা পণ্য পরিবহনের সাথে সম্পর্কিত, এরকম বহুপদী সমাপ্তি সূত্রকে দিতে পারে। এটা হচ্ছে পরিবহন সংক্রান্ত শর্ত, এটা একটা থাকতে পারে অপশন। অথবা এটা কি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে সম্পর্কিত। এফওবি শিপিং পয়েন্ট মানে হচ্ছে, মনে করো তুমি বাংলাদেশ থেকে সিঙ্গাপুর পণ্য কি নিয়ে যাচ্ছ বা সিঙ্গাপুর পণ্য বিক্রি করতেছো, তোমার সাথে ক্রেতার চুক্তি হয়েছে যে তোমার থেকে কিনতেছে, তুমি বিক্রেতা। চিটাগং থেকে তুমি ওর সাথে চুক্তি করছো সিঙ্গাপুর নিয়ে যাবা, কিন্তু চালানে লেখা আছে এফওবি শিপিং পয়েন্ট। তার মানে তুমি ওকে জাহাজ পর্যন্ত তুলে দিবা চট্টগ্রাম বন্দরে তোমার খরচে। চট্টগ্রাম বন্দর থেকে ও ওর বাড়িতে সিঙ্গাপুর নিয়ে যাবে যে ওর খরচে। তাহলে এফওবি শিপিং পয়েন্টের ক্ষেত্রে মূল জাহাজের বহন খরচটা, পণ্যের বহন খরচটা, জাহাজের পরিবহন যেটা জাহাজকে দিতে হয়, সেটা পণ্যের পরিবহন খরচ কে বহন করবে? এটা বিক্রেতা বহন করবে। আর এফওবি ডেস্টিনেশন মানে তুমি সরাসরি পণ্যগুলো তুমি ক্রেতার অর্থাৎ তুমি যাকে বিক্রয় করছো তার বাসা পর্যন্ত, ঘর পর্যন্ত পৌঁছে দিবা, একদম গন্তব্য পর্যন্ত পৌঁছে দিবা। এক্ষেত্রে পণ্যের পরিবহন খরচটা কে বহন করবে? বিক্রেতা বহন করবে। তাহলে এফওবি ডেস্টিনেশনে পরিবহন খরচ চূড়ান্তভাবে বিক্রেতা বহন করে। আর এফওবি শিপিং পয়েন্ট মানে হচ্ছে জাহাজ পর্যন্ত বিক্রেতা, মূল অংশটা ক্রেতা বহন করবে। আর সিআইএফ যদি চালানে সিআইএফ লেখা থাকে, কস্ট অফ ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট, এটা যদি লিখে থাকে কস্ট, সিআইএফ মানে কস্ট অফ ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট, অর্থাৎ পণ্যের বিমা খরচ এবং বহন খরচ দুইটাই কে বহন করবে? বিক্রেতা বহন করবে। মনে করো আমি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে অর্ডার করতেছি, তো আমি ওকে বললাম যে ভাই আমাকে সিআইএফ দিতে হবে। তার মানে হচ্ছে পণ্য নষ্ট হলে সেটাও বাংলাদেশের ব্যবসায়ী আমাকে বুঝাই দিবে, আমি মনে করি সিঙ্গাপুরের অধিবাসী। তারপর পণ্যের যেটা পরিবহন খরচ সেটাও বাংলাদেশের কে ওই ব্যবসায়ী প্রদান করবে। তাহলে এই তিনটা শর্ত আবার একটু বলে দিচ্ছি। এফওবি শিপিং পয়েন্ট মানে বহন খরচ বিক্রেতা বহন করবে জাহাজ পর্যন্ত, বাকি অংশ ক্রেতা যে ক্রয় করবে সে। আর ডেস্টিনেশন মানে একদম বাসায় নিয়ে যাওয়া পর্যন্ত, সিঙ্গাপুর নিয়ে যাওয়া পর্যন্ত বিক্রেতা বহন করবে। সিআইএফ বলতে কস্ট অফ ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট, এটা হচ্ছে বিক্রেতা বহন করবে বহন খরচ এবং কি ইন্স্যুরেন্স বিমা খরচ সবগুলো। ঠিক আছে? তাহলে অনেক সময় এমসিকিউতে আসতে পারে এফওবি কোনটির সাথে সম্পর্কিত? পণ্য পরিবহনের সাথে সম্পর্কিত। এই ধরনের বিষয়গুলো পরীক্ষায় আসতে পারে। তো তোমরা এর আগে ষষ্ঠ অধ্যায়ের ক্লাসও আমাদের এখানে দেওয়া আছে, তোমরা অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো সময় না থাকলেও একটু চেষ্টা করবে, যেহেতু আমি বিশদভাবে বিশ্লেষণ করে পড়াচ্ছি। এখান থেকে ইনশাল্লাহ এমসিকিউ কমন আসবে। তোমরা প্লেব্যাক স্পিড বাড়িয়ে দিয়ে সেটিংসে গিয়ে ইউটিউবে ক্লাসগুলো অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার আগে একবার দেখে যাবা। ধন্যবাদ।